তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এই ক্লাসটির মতো ম্যারাথন ক্লাস নাম্বার 18। আর যারা পূর্ববর্তী ক্লাসগুলি করনি তো অবশ্যই ক্লাসগুলি করবে, আশা রাখবো তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এই ক্লাসটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ক্লাসে মূলত 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য থাকছে, যেগুলি WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2026-এ আসতে পারে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আর বন্ধুরা, এখন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি বইটি আউট অফ স্টক, তো এখন তোমাদের আমি দিতে পারছি না বইটি, কারণ এখন আমি প্রিন্টও করবো না, কারণ সামনে 1 তারিখ থেকে তোমাদের গ্রুপ সি এক্সাম। আশা রাখবো এই এখন যদি তোমাদের আমি প্রিন্ট করি, বাইন্ডিং করি এবং তোমাদের কাছে ডেলিভারি দেই, তো ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন সময় লাগবে। তো আমি চাচ্ছি না তোমাদের সময় নষ্ট করতে। তো তোমরা আপাতত পিডিএফটি নাও, পিডিএফটি নিয়ে তোমরা জেরক্স করো, জেরক্স করে অতি দ্রুত প্র্যাকটিস শুরু করে দাও। আর বন্ধুরা, চলো বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। জিকে ম্যারাথন ক্লাস নাম্বার 18-র প্রথম প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেছিলেন? দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেছিলেন? জালাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি, অপশন সি গিয়াসউদ্দিন বলবন, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তো দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেছিলেন? তো দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেছিলেন? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, আলাউদ্দিন খিলজি। তো আলাউদ্দিন খিলজি সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেছিলেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যটি 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? ভারতের কোন রাজ্যটি 3টি দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। তো ভারতের কোন রাজ্যটি 3টি দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। তো ভারতের যে রাজ্যটি 3টি দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত সেটি হলো অপশন সি ত্রিপুরা। ত্রিপুরা মূলত উত্তর, পশ্চিম, দক্ষিণ এই 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত, এবং পূর্ব দিকে রয়েছে মিজোরাম এবং আসাম, এই দুটি ভারতবর্ষের রাজ্য। আশা করি বুঝতে পারছো। তাহলে উত্তর, পশ্চিম, দক্ষিণ দিক থেকে বাংলাদেশ দ্বারা ঘেরা আছে ত্রিপুরা। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে? ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে? আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 17 এবং আর্টিকেল 18। তো ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে? তো এটি মূলত অপশন সি, আর্টিকেল 17 নম্বরে। আর্টিকেল 17-এ অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে ভারতীয় সংবিধানে। চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের রুট বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের রুট বলা হয়? রাজগঞ্জ, পশ্চিম বর্ধমান, খড়গপুর, হলদিয়া। তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের রুট বলা হয়? তো ভারতের রুল বলা হয় যে জেলাকে পশ্চিমবঙ্গের, সেটি হলো অপশন বি, পশ্চিম বর্ধমান। কেননা এখানে আসানসোল, দুর্গাপুর এই বড় বড় শিল্প কারখানাগুলি বা শিল্প উন্নয়ন অঞ্চলগুলি এখানে অবস্থিত জন্যই একে ভারতের রুল বলা হয়। তো ভারতের রুল কাকে বলা হয়? তো ভারতের রুল বলা হয় অপশন বি, পশ্চিম বর্ধমান জেলাকে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। তো আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি, দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কেরালা। তো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে? সেটি হলো অপশন সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ এমন একটি রাজ্য যেখানে মানে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে এই মধ্যপ্রদেশ রাজ্যটিতে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসসি জিডি, WBSSC, WBBর জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়স কত? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়স কত? 60 বছর, 62 বছর, 65 বছর এবং 70 বছর। তো ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত? তো ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়স হলো অপশন সি, 65 বছর। 65 বছরে একজন ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি অবসর নেন যখন তার 65 বছর বয়স হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। NEP 2020 অনুযায়ী স্নাতক ইউজি কোর্সে কত বছর শেষ করলে ডিগ্রি ইউথ রিসার্চ সার্টিফিকেট পাওয়া যাবে? NEP 2020 অনুযায়ী স্নাতক কোর্সে কত বছর শেষ করলে ডিগ্রি ইউথ রিসার্চ সার্টিফিকেট পাওয়া যাবে? 3 বছর, 4 বছর, 5 বছর এবং 2 বছর। তো কত বছর স্নাতক করলে ডিগ্রি ইউথ রিসার্চ সার্টিফিকেট পাওয়া যাবে? সেটি মূলত হলো অপশন বি,
4 বছর। তোমরা যদি 4 বছর স্নাতক বা কলেজ 4 বছরের করো, তখন তোমরা 4 বছর যদি শেষ করো, তখন তোমরা এই সার্টিফিকেটটা পাবে। সার্টিফিকেটটি হলো ডিগ্রি ইউথ রিসার্চ, অর্থাৎ অনার্সের সার্টিফিকেটটি পাবে। চলো পরবর্তী প্রশ্ন, জেন্ডার পে গ্যাপ বলতে কী বোঝায়? জেন্ডার পে গ্যাপ বলতে কী বোঝায়? নারী ও পুরুষের মধ্যে উচ্চতার পার্থক্য, একই কাজের জন্য নারী ও পুরুষের পারিশ্রমিক বৈষম্য, অপশান সি শিক্ষার হারের পার্থক্য, এবং অপশান ডি কোনোটিও নয়। তো জেন্ডার পে গ্যাপ বলতে কী বোঝায়? আর বন্ধুরা, আজকে আমার মাইক্রোফোনটি নেই, সেজন্য হয়তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, তো সেটা তোমরা ম্যানেজ করে নিও আজকের দিনটা কোনো রকম। তো জেন্ডার পে গ্যাপ বলতে বোঝায় অপশান বি, একই কাজের জন্য নারী ও পুরুষের পারিশ্রমিকের বৈষম্যকে জেন্ডার পে গ্যাপ বোঝায়। চলো পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার ফি নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের মডেলের কথা বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার ফি নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের মডেলের কথা বলা হয়েছে? সম্পূর্ণ মুক্তবাজার, একটি স্বচ্ছ ও নির্দিষ্ট ফি গ্যাপ ব্যবস্থা, কেবল সরকারি নিয়ন্ত্রণ, বিদেশি ফি কাঠামো। জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষা ফি নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের মডেলের কথা বলা হয়েছে? এটি মূলত যে মডেলের কথা বলা হয়েছে সেটি হলো অপশন বি, একটি স্বচ্ছ ও নির্দিষ্ট ফি ক্যাপ ব্যবস্থার জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষা ফি নিয়ন্ত্রণের জন্য এই মডেলটির কথা বলা হয়েছে। তো বুঝতে পারলে কোন মডেলের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে অপশন বি, একটি স্বচ্ছ ও নির্দিষ্ট ফি ক্যাপের ব্যবস্থা। এই মডেলের মানে উচ্চশিক্ষার যে ফি নিয়ন্ত্রণ, সেই জন্য একটি মডেল তৈরি করা হয়েছে, সেই মডেলটি হলো অপশন বি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সতী প্রিভেনশন অ্যাক্ট বা সতীদাহ প্রথা প্রতিরোধ আইন স্বাধীন ভারতে কত সালে পুনরায় কঠোরভাবে পাশ হয়? সতী প্রিভেনশন অ্যাক্ট বা সতীদাহ প্রথা প্রতিরোধ আইন স্বাধীন ভারতে কত সালে পুনরায় কঠোরভাবে পাশ হয়? 1829, 1987, 1992 এবং 2005। তো সতীদাহ প্রথা প্রতিরোধ আইন স্বাধীন ভারত, যখন ভারত স্বাধীন হচ্ছিল তারপরে পুনরায় কবে কঠোরভাবে পাশ হয়? তো সেটি হচ্ছে অপশন বি, 1987 সালে। আর প্রথম কবে পাস হয়েছিল সতীদাহ প্রথা ভারত স্বাধীন না হওয়ার আগে কবে পাস হয়েছিল? সেটি বলো তো, তোমরা গেস করো তো কবে হবে। আর এটির অ্যান্সার হচ্ছে যে স্বাধীন ভারতে হলে সেটির অ্যান্সার হবে অপশন বি, 1987 সালে স্বাধীন ভারতে পুনরায় কঠোরভাবে পাশ হয়। কেননা তৎকালীন সময় এখানে একটি রাজস্থানে রূপ কানোয়ার সতীদাহ মানে সতী যে ঘটনাটা হয়েছিল সেখান থেকে পুনরায় কঠোরভাবে পাশ হয়েছিল। এবং যদি ধরো প্রথম যে সতীদাহ প্রথা তখন পুনরায় কঠোরভাবে পাশ হয়েছিল 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক পাশ হয়েছিল এই সতীদাহ প্রথা প্রথম, এবং স্বাধীন ভারতে হয়েছিল 1987 সালে। কোন ঘটনার পর? রাজস্থানের রূপ কানোয়ার সতীদাহ ঘটনার পর এই সতীদাহ প্রথা কঠোরভাবে পাশ হয়েছিল স্বাধীন ভারতের। তো চলো পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার পাঠ্যক্রমের জন্য নতুন কোন সংস্থা কাঠামো তৈরি করবে? এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার পাঠ্যক্রমের জন্য নতুন কোন সংস্থা কাঠামো তৈরি করবে? নীতি আয়োগ, এনসিইআরটি, সিবিএসই, ইউজিসি। তো এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার পাঠ্যক্রমের জন্য নতুন কোন সংস্থা কাঠামো তৈরি করবে? তো সেটি হলো অপশন বি, এনসিইআরটি। এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফ স্কুল এডুকেশন। এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার পাঠ্যক্রমের জন্য নতুন সংস্থা তৈরি করবে, সেটি হলো এনসিইআরটি, যার ফুল ফর্ম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কন্যা দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় কন্যা দিবস কবে পালিত হয়? 8ই মার্চ, 24শে জানুয়ারি, 5ই সেপ্টেম্বর, 14ই নভেম্বর। ভারতের জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? তো ভারতের জাতীয় কন্যা দিবস পালিত হয় অপশন বি, 24শে জানুয়ারি। ভারতের জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। আর বন্ধুরা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে নাও। তো ভারতের জাতীয় কন্যা শিশু দিবস হলো অপশন বি, 24শে জানুয়ারি। তো চলো পরবর্তী প্রশ্ন, বেসিক কম্পিউটার থেকে। ইন্টারনেটে কোনো ফাইলের সঠিকতা বা নির্ভুলতা পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? ইন্টারনেটে কোনো ফাইলের সঠিকতা ও নির্ভুলতা পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? চেকসাম, পাসওয়ার্ড, কুকি, ফায়ারওয়াল। তো ইন্টারনেটে কোনো ফাইলের সঠিকতা বা নির্ভুলতা পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? যেটি ব্যবহৃত হয় সেটি হলো অপশন এ, চেকসাম ব্যবহৃত হয় ইন্টারনেটে কোনো ফাইলের সঠিকতা ও নির্ভুলতা পরীক্ষার জন্য, এটি ব্যবহৃত হয়। তো এটি কি? এটি হলো চেকসাম। তো পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের ডেটা ট্রান্সফার গতি মাপার একক কোনটি? কম্পিউটারের ডেটা ট্রান্সফার গতি মাপার একক কোনটি? ডিপিআই, বিপিএস, আরএমপি এবং হার্টজ। তো কম্পিউটারের ডেটা ট্রান্সফার গতি মাপার একক কোনটি? তো কম্পিউটারের ডেটা ট্রান্সফার গতি মাপার একক হলো অপশন বি, বিপিএস। বিপিএসের ফুল ফর্ম কি? বিপিএসের ফুল ফর্ম হলো বিটস পার সেকেন্ড। তো কম্পিউটারের ডেটা ট্রান্সফার গতি মাপার একক কোনটি? সেটি হচ্ছে বিপিএস, যার ফুল ফর্ম বিটস পার সেকেন্ড।
তো চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যান্টি স্পায়ার সফটওয়্যার? নিচের কোনটি একটি অ্যান্টি স্পায়ার সফটওয়্যার? উইনরার, মালওয়্যার বাইটস, অ্যাডোবি অ্যাক্রোবাট এবং ভিএলসি প্লেয়ার। তো নিচের কোনটি একটি অ্যান্টি স্পায়ার সফটওয়্যার? অপশন এ উইনআর, মালওয়্যার বাইটস, অ্যাডোবি অ্যাক্রোবাট এবং ভিএলসি প্লেয়ার। তো এই চারটির মধ্যে কোনটি একটি অ্যান্টি স্পায়ার সফটওয়্যার? তো সেটি হচ্ছে অপশন বি, মালওয়্যার বাইটস একটি হচ্ছে অ্যান্টি স্পায়ার সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কিবোর্ডে ট্যাব কী কী কাজে করে? কম্পিউটারে কিবোর্ডে ট্যাব কী কী কাজ করে? কাঁসার ছাড়াতে বা ইনডেট দিতে ব্যবহৃত হয়। অপশন বি, ফাইল সেভ করতে, স্ক্রিন বন্ধ করতে, কম্পিউটার শাটডাউন করতে। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন এ, কাঁসার সারাতে ও ইনডেট দিয়ে ইনডেট দিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, স্মার্টফোনে ব্যবহৃত সিম কার্ডের পূর্ণরূপ কী? অর্থাৎ সিম কার্ডের পূর্ণরূপ কী? সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল, সিঙ্গেল আইডেন্টি মেমোরি, স্মার্ট আইডেন্টি মুড এবং সাবস্ক্রাইবার ইন্টারগ্রেটেড মোবাইল। তো স্মার্টফোনে ব্যবহৃত সিম কার্ডের পূর্ণরূপ কী? সিম কার্ডের পূর্ণরূপ কী? এটা কোনো পরীক্ষায় আসে না। দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পরীক্ষার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় এই প্রশ্নটাও দিতে পারে তোমাদের, যে SIM বা সিমের ফুল ফর্ম কী। কারণ গতবার এসেছিল জেপিজির ফুল ফর্ম কী, এখন PNGও আসতে পারে তোমাদের, এগুলোও আসতে পারে। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন এ, সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। সিমের হচ্ছে পূর্ণরূপ, যে মোবাইলে যে সিম কার্ডটি আছে সেটির পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফাই মডিউল। পরবর্তী প্রশ্ন, কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে সরাসরি যাওয়ার জন্য ব্রাউজার ওপরে যে ঠিকানা লেখা হয় তাকে কী বলা হয়? কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার সরাসরি ব্রাউজারের ওপর যে ঠিকানা লেখা হয় তাকে কী বলা হয়? HTML, URL, DNS, IP। তো কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে সরাসরি যাওয়ার জন্য ব্রাউজারের ওপর যে ঠিকানা লেখা হয় তাকে বলা হয় মূলত অপশন তাকে বলা হয় অপশন বি, URL। তো কোনো নির্দিষ্ট ওয়েবসাইটে সরাসরি যাওয়ার জন্য ব্রাউজারের উপরে যে ঠিকানা লেখা হয় তাকে বলা হয় অপশন বি, URL। এবং URL এর ফুল ফর্ম কি অবশ্যই কমেন্টের মধ্যে জানাও। 2025-26 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার কত শতাংশের কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে? 2025-26 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার কত শতাংশের কাছাকাছি পূর্বাভাস দেওয়া হয়েছে বা জিডিপি গ্রোথ? অপশন এ 5.5%, 6.5% থেকে 7%, 9% এবং 8%। তো 2025-26 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার বা জিডিপি গ্রোথ কত শতাংশের কাছাকাছি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে? সেটি হচ্ছে অপশন বি, 6.5% থেকে 7%। RBI এবং অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জিডিপি গ্রোথ এত শতাংশ রাখার পূর্বাভাস দেওয়া হয়েছে। তো কত শতাংশ? 6.5% থেকে 7%। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? সাইকেল, ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা, ল্যাপটপ, কেবল বই। তো পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? তাদের দেওয়া হয় মূলত অপশন, সবাই জানবে এটা, তো সেটি দেওয়া হয় অপশন বি, ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। তো তরুণের স্বপ্ন প্রকল্প কিসের জন্য? ট্যাব কেনার 10,000 টাকার জন্যে। পরবর্তী প্রশ্ন, ব্রিক্স সম্মেলন নতুন সদস্য দেশ হিসেবে কোন রাষ্ট্রটি সম্প্রতি নাম প্রত্যাহার করেছে? ব্রিক্স সম্মেলনের নতুন সদস্য দেশ হিসেবে কোন রাষ্ট্রটি সম্প্রতি নাম প্রত্যাহার করেছে? ইরান, আর্জেন্টিনা, সৌদি আরব, মিশন। তো ব্রিক্স সম্মেলনের নতুন সদস্য হিসেবে কোন রাষ্ট্রটি সম্প্রতি তার নাম প্রত্যাহার করেছে? সেটি হচ্ছে অপশন বি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা সদ্য তাদের নাম ব্রিক্স থেকে প্রত্যাহার করেছে। পরবর্তী প্রশ্ন, কে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড গেমসের অ্যাথলিট অব দ্য ইয়ার মনোনীত হয়েছেন? কে প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড গেমসের অ্যাথলিট অব দ্য টুর্নামেন্ট মনোনীত হয়েছে? নীরজ চোপড়া, রানী রামপাল, লক্ষ্য সেন এবং মনু ভাকের। তো কে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার মনোনীত হয়েছেন? তো তিনি হচ্ছেন অপশন বি, রামপাল। রামপাল হচ্ছে প্রথম ভারতীয় যিনি ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার মনোনীত হয়েছেন। তিনি সর্বপ্রথম মনোনীত হয়েছেন এবং প্রথম ভারতীয় হিসেবে মনোনীত হয়েছেন। এবং দ্বিতীয় হয়েছিলেন PR শ্রীজেশ, দ্বিতীয় ভারতীয় হিসেবে এটি জিতেছিলেন ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম হলে হবে রানী রামপাল এবং দ্বিতীয় হলে হবে PR শ্রীজেশ। তো পরবর্তী প্রশ্ন থেকে যাব, ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব।
ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব কোন রাজ্য গড়ে তোলা হচ্ছে? ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব কোন রাজ্যে গড়ে তোলা হচ্ছে? গুজরাট, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব কোন রাজ্যে গড়ে তোলা হচ্ছে? সেটি মূলত হচ্ছে অপশন বি উড়িষ্যা। উড়িষ্যার গোপালপুরে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব তৈরি হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটারকে দ্য ওয়াল বলা হয়? কোন ভারতীয় ক্রিকেটারকে দ্য ওয়াল বলা হয়? সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং MS ধোনি। তো কোন ভারতীয় ক্রিকেটারকে দ্য ওয়াল বলা হয়? তো যে ভারতীয় ক্রিকেটারকে দ্য ওয়াল বলা হয় তিনি হলেন অপশন বি রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল বলা হয়। আশা করি এই প্রশ্নটিও বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা। তো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ মূলত অপশন বি ব্যাডমিন্টনের সাথে থমাস কাপ যুক্ত। প্রশ্ন আসতে পারে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ অপশন বি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক পতাকা থাকা 5টি বলয় কিসের প্রতীক? অলিম্পিক পতাকার থাকা 5টি বলয় কিসের প্রতীক? 5টি দেশ, 5টি মহাদেশ, 5টি খেলা এবং 5টি রং। তো অলিম্পিক পতাকার 5টি বলয় মূলত অপশন বি 5টি মহাদেশের প্রতীক। আচ্ছা, অর্থাৎ অলিম্পিকের যে পতাকার যে 5টি বলয় সেটি হচ্ছে 5টি মহাদেশের প্রতীক। পরবর্তী প্রশ্ন, 2026 কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 2026 কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? বার্মিংহাম, গ্লাসগো স্কটল্যান্ড, মেলবোর্ন, নতুন দিল্লি। তো 2026 কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? তো সেটি অনুষ্ঠিত হবে অপশন বি গ্লাসগো স্কটল্যান্ডে। সম্প্রতি সিদ্ধান্ত অনুযায়ী আগে হওয়ার কথা ছিল ভিক্টোরিয়া এবং অস্ট্রেলিয়া, বাতিল হওয়ার পর নতুন ভেন্যু গ্লাসগো স্কটল্যান্ড। অর্থাৎ আগে হওয়ার কথা ছিল 2026 ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া, কিন্তু সেটি বাতিল করে নতুন ভেন্যু তৈরি হয়েছে, সেটি হচ্ছে গ্লাসগো স্কটল্যান্ড, চূড়ান্ত রয়েছে আপাতত। অর্থাৎ 2026 কমনওয়েলথ গেম মূলত গ্লাসগো স্কটল্যান্ডে হবে। তো পরবর্তী প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার একটি বিখ্যাত টুর্নামেন্ট? অর্থাৎ রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত, বা রাইডার কাপ কোন খেলার একটি বিখ্যাত টুর্নামেন্ট? ক্রিকেট, গলফ, ভলিবল এবং রাগবি। তো রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটি হচ্ছে অপশন বি গলফ খেলার সাথে রাইডার কাপ যুক্ত। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি এবং ভিটামিন ই। তো রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে মূলত অপশন বি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো বুঝে নিলে, তো সেটি হচ্ছে অপশন বি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, পেনসিলের শীষ আসলে কী দিয়ে তৈরি হয়? যে পেনসিলের যে শীষটি সেটি কী দিয়ে তৈরি হয়? সীসা, গ্রাফাইট, কাঠকয়লা এবং তামা। তুমি যেটি পেন্সিলের যে শীষটি বা মাথাটি যে লেখো যেটা দিয়ে, সেটি কী দিয়ে তৈরি হয় আসলে? সেটি মূলত অপশন বি গ্রাফাইট দিয়ে তৈরি হয়। অর্থাৎ পেন্সিলের শীষ মূলত গ্রাফাইট দিয়ে তৈরি হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো, আলোর প্রতিফলন ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা হয়? আলোর প্রতিফলন ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা হয়? লেন্স, আয়না, প্রিজম, ক্যামেরা, শাটার। তো আলোর প্রতিফলন ব্যবহার করে নিচের কোনটি তৈরি করা হয়? তো আলোর প্রতিফলন ব্যবহার করে নিচের অপশন বি আয়না অর্থাৎ আলোর প্রতিফলন ব্যবহার করে আয়না তৈরি করা হয়, আয়না বা মিরর। তো পরবর্তী প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রায় এর মান কত? পরম শূন্য তাপমাত্রায় এর মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, -273.15 ডিগ্রি সেলসিয়াস এবং 370 ডিগ্রি সেলসিয়াস। তো পরম শূন্য তাপমাত্রা এর মান কত? তো পরম শূন্য তাপমাত্রার মান হলো অপশন সি -273.15 ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য তাপমাত্রার মান। পরবর্তী প্রশ্ন, ভারী জল পারমাণবিক চুল্লিতে কী হিসেবে ব্যবহৃত হয়? ভারী জল পারমাণবিক চুল্লিতে কী হিসেবে ব্যবহৃত হয়? জ্বালানি, মডারেটর, কন্ডাক্টর, লুব্রিকেন্ট। তো ভারী জল মূলত অপশন বি মডারেটর হিসেবে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। ভারী জল বা হেভি ওয়াটার মূলত পারমাণবিক চুল্লিতে অপশন বি মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব।
পরবর্তী প্রশ্ন হলো গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির মধ্যে বায়ুমণ্ডলে কোনটি পরিমাণ সবচেয়ে বেশি? গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির মধ্যে বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তো গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির বায়ুমণ্ডলে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? অপশন এ মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো এটির উত্তর হচ্ছে অপশন বি জলীয় বাষ্পর প্রভাবে। তো গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির মধ্যে বায়ুমণ্ডলে যেটি পরিমাণ সবচেয়ে বেশি সেটি হলো অপশন বি জলীয় বাষ্প। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কবে পালিত হয়? এটা সবাই পারবে যে বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কবে পালিত হয়? 5ই জুন। এটা অপশনই বললাম, তোমাদের ডাইরেক্ট অ্যান্সারই করে দিলাম। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কুলিক পক্ষী নিবাস অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় কুলিক পক্ষী নিবাস অবস্থিত? দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় কুলিক পক্ষী নিবাস অবস্থিত? তো কুলিক পক্ষী নিবাস অবস্থিত হলো অপশন বি উত্তর দিনাজপুর, রায়গঞ্জে। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় কুলিক পক্ষী নিবাস অবস্থিত? সেটি হচ্ছে অপশন বি উত্তর দিনাজপুরে। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আইপিএস মহিলা অফিসার কে ছিলেন? ভারতের প্রথম আইপিএস মহিলা অফিসার কে ছিলেন? কিরণ বেদী, আন্না রজম মালহোত্রা, কনকলতা বড়ুয়া, সরোজিনী নাইডু। তো ভারতের প্রথম আইপিএস অফিসার কে ছিলেন? তো ভারতের প্রথম আইপিএস অফিসার ছিলেন অপশন এ কিরণ বেদী। কিরণ বেদী হলো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। তো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি প্যালেস কোন নদীর তীরে অবস্থিত? তো এটি উত্তর ডাইরেক্ট দেখতেই পাচ্ছ, গঙ্গা, ভাগীরথী, জলঢাকা, তোরসা। তো পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি প্যালেস যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে অপশন বি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের মহাকাশ গবেষণা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, ব্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম, দিল্লি। তো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইসরোর সদর দপ্তর হলো অপশন বি ব্যাঙ্গালোর, ইসরোর সদর দপ্তর অবস্থিত। তো বন্ধুরা আশা রাখবো তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর বন্ধুরা আজকের মাইক্রোফোনটা আমার কাছে না থাকার জন্য তোমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড এবং আমার ভয়েস একটু খারাপ লাগতে পারে, তো তোমরা সেটি ম্যানেজ করে নিও। আশা রাখবো নেক্সট ভিডিওতে তোমাদের ভালো কোয়ালিটি এবং ভালো ভয়েস রেকর্ড দেবো। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রামে যুক্ত হবে। এছাড়াও আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেল আছে, তো টেলিগ্রামে জয়েন করে নাও। তো বন্ধুরা আজকের জন্য বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।